আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে, নতুন লেকচার নিয়ে। আমি আগেই আমার পোস্টে বলেছিলাম যে পার্সন স্পিচ এর বিষয়ে আলোচনা করব। তো এখন পার্সন স্পিচ একটা বিশাল আলোচনা, অনেক বড় আলোচনা। এই আলোচনার ভিতরে অনেক কিছুই আসবে। আমি বিস্তারিত পার্সন স্পিচ এর প্রত্যেকটা ভাগ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব সবগুলোতেই যাব। তবে তার আগে আপনাদেরকে আমি একটু বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে আপনার যে বিষয়গুলো আপনাদের চাকরি পরীক্ষাগুলোতে সব থেকে বেশি আসে, অর্থাৎ একই ওয়ার্ড কিভাবে, সেম ওয়ার্ড কিভাবে ডিফারেন্ট পার্সন স্পেসে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আপনি একই ওয়ার্ডকে কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করছেন, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো আমি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখেছি ইউজ অফ সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটা আমার টপিক। এখানে আজ আমি আপনাদেরকে 5টা ওয়ার্ড দেখাচ্ছি। এই 5টা ওয়ার্ড কিভাবে কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব বা কখনো কনজাংশন আকারে ব্যবহৃত হচ্ছে, একটু খেয়াল করবেন। দেখেন, যেমন প্রথমে আছে বিফোর। এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত। মানে এই শব্দটা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটা দেখা যায় প্রিপোজিশন আকারেই ব্যবহৃত হয়। কেমন দেখেন, যেমন আমি যদি প্রিপোজিশন আকারে বিফোর ব্যবহার করি তাহলে যদি এমন না হয়, দেখেন খেয়াল করেন কিরকম হয়। যদি প্রিপোজিশন আকারে দিই, বিফোর শব্দটা প্রিপোজিশন আকারে, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। যেমন দেখেন এখানে আসতেছে হি কেম বিফোর মি। একটু খেয়াল করেন, হি কেম বিফোর মি, সে আমার সামনে এসেছিল বা আমার সামনে এসে হাজির হাজির হয়েছিল। আমি ধরেন এখানে কেম বিফোরের বদলে দিতে পারতাম অ্যাপিয়ার্ড, এপিপিএ আর অ্যাপিয়ার্ড বিফোর। এটার মানেও কিন্তু হাজির হওয়া, যে সে আমার সামনে এসে হাজির হয়েছিল। সেক্ষেত্রে এটা কেন প্রিপোজিশন? আপনাদের যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন না এটা কেন প্রিপোজিশন। একটু যদি খেয়াল করেন, দেখেন এই কাম, কামের পরে তো অনেক কিছু বসে, কাম বাই হয়, কাম ইন হয়, অনেক কিছু বসে। কিন্তু যখন কামের পরে অ্যাপ্রোপ্রিয়েট আকারে যখন এই শব্দটা বিফোর বসে, তখন এটা নির্দিষ্ট, এই দুইটা মিলে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। যেমন দেখেন, তখন সেটা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ কাম বিফোর বা কেম বিফোর এর মানে হচ্ছে হাজির হওয়া বা হাজির হয়েছিল। খেয়াল করেছেন? এই দুটো কিন্তু একসাথে না বসলে এই পুরো অর্থ, যাতে হাজির হওয়া যে অর্থটা সেটা কিন্তু ক্লিয়ার হবে না। তাই কিন্তু এই দুটা একসাথে বসছে। এমনি অ্যাপিয়ার বিফোর বা অ্যাপিয়ার বিফোর একই জিনিসই প্রকাশ করতেছে, একই অর্থ প্রকাশ করছে। আমি যদি এই জিনিসটাকে কনজাংশন আকারে ব্যবহার করি, ধরেন কনজাংশন আকারে যদি বিফোরে ব্যবহার করি, দেখেন কি দাঁড়াচ্ছে। মানে আমি যদি এরকম লিখতাম, হি ওয়েন্ট দেয়ার বিফোর আই কাম, আই কেম, ধরেন হি ওয়েন্ট দেয়ার বিফোর আই কেম, সে সেখানে গিয়েছিল আমি আসার পূর্বে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু ভার্ব হচ্ছে ওয়েন্ট, বিফোর হচ্ছে পরে বসছে। যদিও পরে বসছে, মাঝখানে আরেকটা পার্সন আসছে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে ওয়েন্টের সাথে বিফোরে কোনো সম্পর্ক সরাসরি আছে কিনা। আমরা গো পরে গো টু শুনেছি, তারপরে ধরেন আপনার গো থ্রু শুনেছি, কিন্তু গো বিফোর কিন্তু কখনো শুনি না, আমরা এইভাবে কখনো পড়িও না। তো তেমনি সেটা থেকে বোঝা যাচ্ছে যে এইটার সাথে সরাসরি এটা ইন্টার রিলেটেড নয়। যেহেতু ইন্টার রিলেটেড না, তারপরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। এখন কথা হচ্ছে তাহলে এটা কিসের কাজ করতেছে? এটা দেখেন কোন পার্সেন্টেজের কাজ করলো। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। হোয়েন আই কেম, যখন আমি এসেছিলাম, এটা হতে পারে। অথবা আমি যদি এরকম বলি যে হি ওয়েন্ট দেয়ার হোয়াইল আই কেম, যখন আমি এসেছিলাম। বা ধরেন আমি যদি এরকম বলি হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই কেম, যখন আমি এসেছিলাম। অথবা হি ওয়েন্ট দেয়ার বাট আই কেম, যেটাই বলেন না কেন, একটু ভেবে দেখেন আমি যতগুলো শব্দ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু হয় অ্যাডভার্ব, নয়তো এক্সট্রা অংশ হিসেবে কনজাংশন আকারে ব্যবহৃত হয়েছে। এখানেও কিন্তু দেখেন এই বাক্যটা কিন্তু এতটুকুতেই এই বাক্যাংশটা কিন্তু এতটুকুতেই হয়ে যেত যে হি ওয়েন্ট দেয়ার, এখানেই শেষ। কিন্তু কি করলাম দেখেন, এইটুকুর সাথে আমি বিফোর দিয়ে এই বাকি আর একটা পূর্ণ বাক্য আই কেম, পুরোপুরি বাক্য এটা, সেটা কিন্তু যুক্ত করেছে।
এরকম যখন যুক্ত করব এবং যখন সেটার সাথে কোনো সরাসরি ভার্বের সাথে প্রিপোজিশনের এইরকম উপরের মতো ইন্টাররিলেটেড কোনো সম্পর্ক থাকবে না, তখনই কিন্তু সেটা হবে হচ্ছে কনজাংশন বা ধরেন একই শব্দের অ্যাডভার্ব আকারে ব্যবহার। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমাকে একটু জানাবেন কমেন্টে, আমি আপনাদেরকে আরো বিষয়টা আরো ক্লিয়ার করে দিব। এবার আসেন এনাফ এই শব্দটা। আমরা এই শব্দটার সাথে সরাসরি পরিচিত। এটা বেসিক্যালি এনাফ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। দেখেন এটা কি আকারে ব্যবহৃত হচ্ছে। যদি এটা অ্যাডজেক্টিভ আকারেই হয়, ধরেন অ্যাডজেক্টিভ আকারে হয়, তাহলে আমি এরকম বলতে পারি আই হ্যাভ এনাফ ফুড। ধরেন আমার যথেষ্ট খাবার আছে, আই হ্যাভ এনাফ ফুড, আমার যথেষ্ট খাবার আছে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই এনাফটা ফুড নাউনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, আপনি যেটাই বলেন। তো যখন নাউনকে কোয়ালিফাই করে কোনো শব্দ, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যদি সেই শব্দ যদি কখনো নাউনকে বাদ দিয়ে ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আপনারা দেখলে কিনা বুঝবেন যে আই হ্যাভ এনাফ ফুড যখন আমি বলছি, আমার খাবারটা আছে, কতটুকু আছে, যথেষ্ট আছে, পরিমাণটা বোঝাচ্ছে। তো পরিমাণ, দোষ, গুণ, পরিমাণ, অবস্থা যদি বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এইভাবে আপনি বুঝতে পারেন। অথবা যদি আপনি একটু দেখেন, এই ফুডের দিকে তাকান, এটা একটা নাউন। আমি যদি বলি আই হ্যাভ ফুড, আমার আছে খাবার, আমি যদি বলি কতটুকু খাবার ভাই, তখন দেখেন এখানে কিন্তু বলছি এনাফ, যথেষ্ট খাবার। এই যে বিষয়টা, এই যে এনাফ এখানে আসবে তখন তখন কিন্তু এটার পরিমাণ বোঝানো, এবং এই পরিমাণ বোঝানোর কারণেই কিন্তু এটা অ্যাডজেক্টিভ। এটা বোঝার বেলায়। আর আপনি যদি এভাবে না বোঝেন তাহলে আপনি দেখেন এটা নাউনকে মডিফাই করছে বা মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ গেল। এই সেম জিনিসটা যদি আমি এভাবে বলতাম, দেখেন এই এনাফটা যদি আমি এভাবে না বলে যদি এভাবে বলতাম অ্যাডভার্ব আকারে, খেয়াল করেন এটা কেমনি অ্যাডভার্ব হচ্ছে দেখেন। ধরেন হি হ্যাজ ডান ওয়েল এনাফ, হি হ্যাজ ডান ওয়েল এনাফ, সে যথেষ্ট ভালো করেছে। আমি যদি এরকম বলি, এখানে যে এনাফ অ্যাডভার্ব আমি অলরেডি বলে দিয়েছি, কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে কেন। এই কেনটার উত্তর খোঁজাটাই হচ্ছে আপনাদের কাজ, বা এই কেনের উত্তর দেওয়াই হচ্ছে আমার কাজ। এটা যত ভালোভাবে আমি দিতে পারবো আর আপনারা যত ভালোভাবে নিতে পারবেন, চাকরি তত ভালোভাবে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংলিশ অন্তত ঝামেলা হবে। যেমন দেখেন হি হ্যাজ ডান এনাফ, সরি হি হ্যাজ ডান ওয়েল এনাফ, সে যথেষ্ট ভালো করেছে। আমি যদি এইটুকু বলি হি হ্যাজ ডান ওয়েল, সে ভালো করেছে, পরিপূর্ণ একটা বাক্য। এখানে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো করেছে। কিন্তু যখন এই এনাফটা ওয়েলের পরে বসছে, এবং এই এনাফটা যখনই পরে বসছে, তখন দেখেন এই এনাফ কিন্তু কাকে কোয়ালিফাই করছে, ওয়েলকে না। যে কতটুকু ভালো, অনেক ভালো। আর কতটুকু করেছে, যথেষ্ট করেছে। খেয়াল করেন। তাহলে যদি এরকম কখনো দেখেন যে পরপর দুটো অ্যাডজেক্টিভ বসেছে পরপর, মনে রাখবেন তার 99% টাইমই দ্বিতীয়টা হয়ে যায় অ্যাডভার্ব আর প্রথমটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আবারও বলি, পরপর যদি দুটো অ্যাডজেক্টিভ বসে, 99% টাইমে প্রথমটা থাকে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে এটা ধরেন আপনারা বুঝবেন না, ধরেন এভাবে বোঝা যাচ্ছে না, এভাবে ক্লিয়ার হচ্ছে না। মনে রাখবেন অ্যাডভার্ব সেটাই যেটা এক্সট্রা হিসেবে কাজ করে, যেটা কিনা আপনার বাক্যে না হলেও চলবে। যদি বাক্যে নাও থাকে তাও আপনার বাক্য ক্লিয়ার বুঝবে। আপনি যদি এদিকে দেখেন হি হ্যাজ ডান ওয়েল, সে যথেষ্ট করেছে। এখানে কিন্তু ওয়েল দিলেই আমার সেন্টেন্স ক্লিয়ার, এর বেশি কিন্তু লাগার কথা না। কিন্তু কি হলো দেখেন, আমি একটু এক্সট্রা হিসেবে বললাম না, এই যে এক্সট্রা বললাম এটাই হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখন আমি যদি ওইখানে রেগুলারলি বসাই বা এভরিডে বসাই, আমি ডেইলি বলি, ওই যে এক্সট্রা আমি ব্যবহার করলাম ওইটাই তখন অ্যাডভার্ব হয়ে কাজ করছে, অর্থাৎ সেটা অ্যাডভার্ব অফ টাইমের কাজ করছে। তেমনি এখানে অ্যাডভার্ব অফ, আপনি বলতে পারেন কোয়ান্টিটি, কতটুকু, সেই অ্যাডভার্ব, সেটাই হচ্ছে এনাফ। আমার মনে হয় আপনারা এনাফের ব্যবহারটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমরা এরপরে আরো এনাফ আরো অনেকভাবে ব্যবহৃত হয়, সেটা নিয়ে হয় আরেকদিন ক্লাস নেবো। বিফোরও আরো অনেকগুলো পার্সোনাল ব্যবহৃত হয়, সেটাও ক্লাস নেবো। আমরা আরেকটু দেখি। যেমন ধরেন রাইট, এখানে একটু আসি। রাইট শব্দটার মানে হচ্ছে ঠিক। সাধারণত রাইট জিনিসটা আমরা সাধারণত নাউন আকারেই ব্যবহার করি, কিন্তু নাউন ছাড়াও রাইট আরো অনেকভাবে ব্যবহৃত হয়। আপনারা যদি একটু খেয়াল করেন, যেমন দেখেন আমি যদি বলি, যদি নাউনই বলি, তাহলে দেখেন কি আসে, ইট ইজ রাইট, এটা সঠিক বা ঠিক। ইট ইজ রাইট, এটা নাউন, বোঝা যাচ্ছে, কারণ এইটা ইট, এই একটা নাউন বা এটা একটা প্রোনাউন ধরতে পারেন। এটা হয় ঠিক, তার মানে কি, এটা একটা বিষয়
ঠিক বিষয় বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা তখন বিষয় বোঝাচ্ছে। আপনি যদি এটাকে, অনেকে বলতে পারে যে ভাই এটা তো সঠিক, তার মানে এটা তো তার ভাব বোঝাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই, সেই হিসাবে এটাকে আপনি অ্যাডজেক্টিভও ধরতে পারেন। এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই একটা উদাহরণটা এটা দুইভাবেই দেওয়া যেতে পারে। ওকে, এই গেল এইটা। কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হলে যেটা হয় আর কি, দেখেন একটু খেয়াল করেন, সাধারণত অ্যাডজেক্টিভ হলে যেটা হয়, যেমন হি ইজ দ্য রাইট পারসন, সে হচ্ছে ঠিকঠাক ব্যক্তি, বা সেই হচ্ছে ঠিক ব্যক্তি যাকে আমার দরকার। এখন দেখেন, আমরা জানি দি সাধারণত আর্টিকেল সাধারণত নাউনের আগেই বসে। তার মানে লাইনটা হওয়ার কথা ছিল হি ইজ দ্য পারসন। ওকে, এটা তো ঠিক আছে। কিন্তু যখন আমি এই দুইটা পার্সনের আগে না দিয়ে এর পার্সনের আগে যখন আরেকটা শব্দ দিলাম, ধরেন রাইট, হি ইজ দ্য রাইট পারসন, সে হচ্ছে ঠিকঠাক লোক, তখন কিন্তু এই রাইটটা পার্সনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। এরকম যদি দেখেন কখনো কোনো নাউনকে, যদি কোনো নাউনই ধরেন কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, সেক্ষেত্রে ওই নাউনটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে রাইটটা তখন আর নাউন না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে রাইটের বিষয়, যদি রাইট কখনো অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়। আমরা রাইটকে আরো অনেকভাবে ব্যবহার করতে পারি। আমি একটু মুছি, আমার জায়গাটা এখানে কম আছে, আপনাদের দেখাচ্ছি, একটু খেয়াল করেন। যেমন ধরেন, যদি আমি এই জায়গাটা এইটা লিখি, এই রাইট অ্যাডজেক্টিভ ধরলাম, আমি নাউনও ধরলাম, আমি অ্যাডজেক্টিভ দেখালাম। এই রাইট কিন্তু ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে। ভার্ব, দেখেন খেয়াল করেন, যেমন ধরেন আমি যদি কখনো এরকম বলি, রাইট দ্য রাইট দ্য রাইটিং, অর্থাৎ লেখাটাকে ঠিকঠাক করো। আমি যদি এরকম বলি, অথবা একটা মজার উদাহরণ দিই, আমি যদি এরকম বলি, রাইট দ্য রং, অর্থাৎ যেটা ভুল সেটাকে ঠিক করো, রাইট দ্য রং। এখন দেখেন, যদি কোনো শব্দ সাধারণত ভার্বের প্রথমে বসে এবং যদি সেটা ইম্পারেটিভ বাক্যের কাজ করে, যদি কোনো শব্দ যদি সেন্টেন্সের প্রথমে বসে ইম্পারেটিভের বাক্যের কাজ করে, তাহলে আমরা সবাই জানি সেই শব্দটা তখন আর নাউনও হয় না, অ্যাডজেক্টিভও হয় না, সেটা তখন ভার্বে পরিণত হয়। আপনারা যদি একটু দেখেন, রাইট দ্য রাইটিং বা রাইট দ্য রং, ভুলটাকে ঠিক করো, তখন কি এখানে আর কি কোনো, এইটা ছাড়া আর কি আর কোনো ভার্ব আছে? এটা আদেশ দেওয়া হচ্ছে বা ধরেন উপদেশ দেওয়া হচ্ছে, আর কি কোনো কিছু আছে? তাহলে যেহেতু এটা নাই, তাহলে এটাই ভার্ব। খেয়াল করেছেন? এভাবেও পরীক্ষা আসে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আবার এটা কিন্তু অ্যাডভার্বের কাজও করবে, রাইট অ্যাডভার্বের কাজও করবে। যেমন যদি আমি এভাবে বলি, সার্ভ, সার্ভ রাইট, এটা খেয়াল করেন, সার্ভ রাইট। ধরেন হোটেলে গেল, হোটেলের বা রেস্টুরেন্টে গেল কেউ, রেস্টুরেন্টে যাওয়ার পরে ওয়েটারকে দেখে রেস্টুরেন্টের ম্যানেজার বলতেছে সার্ভ রাইট, তাকে ঠিকঠাক বা ঠিকভাবে তুমি সার্ভ করো। এখানে আরো ভালো হতো যদি আমি এরকম বলতাম সার্ভ রাইটলি, কিন্তু রাইটলি শব্দটার থেকে এটা রাইট শব্দটা এখানে বেস্ট ভাবে ইউজ হয়, তাই আমি এটা লিখেছি। একটু দেখেন, সার্ভ রাইট যদি আমি বলি, তাহলে এই রাইটটা তো বুঝলাম, এটা এটা পরে হবে, এটা কি, এটা কি এই বাক্যে, এটা ভার্ব না? ঠিক এই সেম সেম না? দেখেন তো, এই রাইট সার্ভ সেম জিনিস না? যদি এরকম হয়, এই রাইট যদি এই সার্ভের কাজ করে বা সার্ভ যদি রাইটের কাজ করে, তাহলে এটা তো ভার্ব হয়ে গেল। আর যদি এই রাইট যদি সেই ভার্বকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, তাহলে এটা কি আর তখন ভার্ব বা অ্যাডজেক্টিভ বা নাউন থাকলো নাকি অ্যাডভার্বে পরিণত হবে? আমি কিন্তু এটাকে বলেছি আপনাদের, যে কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভ বা আপনার ভার্বকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, তখন সেটা অ্যাডভার্বে পরিণত হয়, এবং এখানে কিন্তু তাই হয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এভাবে দেখেন, একই রাইট চারটা ভাগে ভাগ হয়ে ব্যবহৃত হয়েছে, এটা মজার বিষয়। আরো মজার বিষয় আছে, এখানে আমি আরো দুটো শব্দ লিখেছি, নেক্সট আর ওয়াইল। আমরা তো এখানে আসবো, একটু খেয়াল করি, আমি তো মুছি এখান থেকে, আমার জায়গা লাগবে।
একটু মুছে নিই, একটু ধৈর্য ধরে থাকুন। ক্লাসটা খুব বেশি লং হবে না, আমি খুবই শর্ট ক্লাস নিব। একটু খেয়াল করেন, আমি 4 নম্বরে লিখেছিলাম নেক্সট। তো নেক্সট শব্দটা যদি যায়, তো নেক্সট নিয়ে যেটা বলতেছিলাম, এই নেক্সট যদি নাউন আকারে ব্যবহৃত হয় তাহলে দেখেন কি হচ্ছে। যেমন আমি যদি এরকম বলি, খেয়াল করেন, হু ইজ ইয়োর নেক্সট, তোমার পরে কে। খেয়াল করেন, হু ইজ ইয়োর নেক্সট, তোমার পরে কে। সেক্ষেত্রে কিন্তু আমি যখন বলতেছি যে তুমি আসলে, তো এখন তোমার পরে কে আসবে, তখন কিন্তু এই নেক্সট কিন্তু সরাসরি এই হুকে বোঝাচ্ছে। কে আসলে, হু ইজ কে, হু ইজ ইয়োর কে, সে কে। তাহলে এইটা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা, যেমন এটা একটা বিষয়, ব্যক্তি বোঝাচ্ছে নেক্সট। অথবা এটা এমনও হতে পারে, এটা যদি কোনো বস্তুকে বোঝায় যে হু ইজ ইয়োর নেক্সট, তোমার পরে কে বা কি যেটাই হোক, তাহলেও কিন্তু সেটা কোনো একটা বিষয়কে বোঝায়। এরকম যদি কখনো হয় তাহলে আপনারা সেটাকে নাউন আকারে ধরে নেবেন। এটা সহজ উদাহরণটা যদি এভাবে দিতাম তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সহজ হতো। যেমন আমি যদি এভাবে বলতাম, হু ইজ নেক্সট, এরপরে কি, তাহলে তো আরো সহজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা কিন্তু এই নেক্সট কিন্তু ইউকে কোয়ালিফাই করছে না। যদি এখানে ইউ থাকতো তাহলে কোয়ালিফাই করা যেত, কারণ এটা একটা পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মকে এইভাবে কোনো মানে নাউন সাধারণত কোয়ালিফাই করে না, যেটা করলে যেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে সেটা তা নয়। যা হোক, এটা গেল। এবার আসেন, নেক্সট দিলাম আমি। এই সেম জিনিস যদি আমার অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতাম তাহলে কি দিতাম? আমি এরকম দিতে পারতাম, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব নেক্সট সানডে। ধরেন আমি সামনের রবিবার আমি সেখানে যাব, বা আই উইল বা শ্যাল যেটাই দেন। আমি যখনই এখানে নেক্সট দিয়েছি দেখেন তো, তখন এই নেক্সটটা কাকে কোয়ালিফাই করছে? সানডেকে। অথবা আমি যদি এভাবেও না বুঝি, সানডে তো একটা দিন, এটা তো একটা বার, এটা তো একটা নাম, যদি এটা নাও বুঝি, এই নেক্সট যখন সানডেকে কোয়ালিফাই করছে সেই ইস্যুতে অ্যাডজেক্টিভ। আর তা না বুঝলে যখন আমরা দেখবো যে কোনো সিরিয়াল, কন্টিনিউ ফর্ম বা কোনো সিরিয়াল মেনটেন করা, বা ধরেন ধারাবাহিকতা অর্থে কোনো কিছু যদি কোনো শব্দ আসে, তাহলে সেইটা অবশ্যই অ্যাডজেক্টিভ আকারে পার্সোনালিটি হিসেবে বসবে। এখানে কিন্তু তাই আসছে, পরবর্তী রবিবার, আসলে যেটা সামনে আসতেছে সেই রবিবারে আমি যাব, তাহলে এটা সিরিয়াল মেনটেন করছে না? যদি এরকম কখনো করে তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এবার আসেন, এটা তো আমি কি দিলাম, নাউন দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম। আমি তো এটাও দিতে পারতাম, ধরেন আমি যদি অ্যাডভার্ব আকারে দিতাম, অ্যাডভার্ব, তাহলে কিভাবে এটা ব্যবহার করা যেত? এমন কিছু দিতে হবে যেটা আমার না দিলেও চলে। ধরেন আমি যদি এরকম বলি, কি হতে যাচ্ছে পরে, খেয়াল করেন, একটু দেখেন, যদি আমি এভাবে লিখি, হট নেক্সট, আমি কিন্তু এটা বলিনি যে হটস নেক্সট, এটা না, এটা না, কিন্তু হট নেক্সট, এর পরে কি বা পরবর্তীতে কি হবে, খেয়াল করেন। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই যে হট, এটা হয়ে গেছে ভার, আর এইটা এই ভারকে কোয়ালিফাই করার কারণে এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এইটা যে একটা ভার্ব, এটা দেখে বিশ্বাস হয়? ওই যে আমি বললাম, আমি যে হট দিচ্ছি না, মানে হট ইজ দিচ্ছি না, যেহেতু হট ইজ দিচ্ছি না তখন এই ইজের কাজটা এই হট নিজেই করছে, এবং যেহেতু হট ইজের কাজটা করছে সেক্ষেত্রে তখন এই নেক্সট এই হটকেই কোয়ালিফাই করছে সরাসরি, আর তোর কিছু নাই। এরকম যদি কখনো হয়, ওই যেমন সার্ভ রাইট, ঠিক সেম, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। নেক্সট কিন্তু এভাবে অ্যাডভার্ব আকারে বসতে পারে। বুঝতে পেরেছেন? এবার আসি প্রিপজিশন। এটা কিভাবে প্রিপজিশন আকারে বসবে? যদি আমি এরকম বলি, আই অ্যাম সিটিং নেক্সট টু হার, আম সরি, আই এম সিটিং নেক্সট হার, টু হার না, আই এম সিটিং নেক্সট হার, অর্থাৎ আমি তার ঠিক পাশেই বসে আছি, আই এম সিটিং নেক্সট হার। এরকম যদি কখনো থাকে তো দেখেন, আই অ্যাম সিটিং, আমি বসে আছি, নেক্সট হার, তার পাশে। এই সিট, সিট তো ছিল এটা, সিট নেক্সট, এই যে বিষয়টা সিট নেক্সট, এইটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এবং এটার মানে হচ্ছে
পাশে, সেটা বসা ক্ষেত্রে বোঝায় নেক্সট সিট আছে পাশে বসা। এবং যখন এটা ঠিক এই দুটো একসাথে মিলে আমার পাশে বসা অর্থই প্রকাশ করছে, সরি তার পাশে বসা অর্থই প্রকাশ করছে, তখন কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সেটা কিন্তু আর তখন এইটাও না, অর্থাৎ অ্যাডভার্ব আকারও না, এই যে সিটকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব আকারে, বিষয় কিন্তু তা নয়। আবার নেক্সট যে হারকে কোয়ালিফাই করছে বিষয় তা নয়, এটা সরাসরি একসাথে বসছে, ভার্ব এবং প্রিপোজিশন একসাথে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কাজ করছে বা ধরেন গ্রুপ ভাবে কাজ করছে, বুঝতে পেরেছেন? তখন সেটা প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়েছে। এইবার আমি আজকে যে শেষ টপিকটা যেটাতে যাব সেটা হচ্ছে অয়েল। এটা খুবই সহজ, এখানে খুবই ইজি, এতক্ষণ যেগুলো বললাম তার থেকে কিন্তু এটা খুবই সহজ। এখন অয়েল শব্দটার সাথে তো আমরা পরিচিত, বুঝতেই পেরেছেন। অয়েল মানে হচ্ছে তেল, যেটা আমরা নাউন আকারে সবচেয়ে বেশি ব্যবহার করি। কি দাঁড়ায় তাহলে আমি যদি বলি, ধরেন এরকম যদি বলি, অয়েল ইজ আ ডেইলি ধরেন সাবস্টেন্স ফর আস বা এলিমেন্ট ফর আস। তেল আমাদের প্রতিদিনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের প্রতিদিন লাগে। তো এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি এখানে আর কোনো সাবজেক্ট থাকে? ইজ এ ডেইলি সাবস্টেন্স ফর আস প্লাস, সাধারণত সাবজেক্টের পরেই তো ভার্ব বসে, সাধারণত বললে ভুল হবে, সাবজেক্টের পরেই ভার্ব বসে। আবার সাবজেক্ট আর নাউনের মাঝে কিন্তু তফাৎ আছে, সকল সাবজেক্টই কিন্তু নাউন, কিন্তু সকল নাউন কিন্তু সাবজেক্ট না, বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমি আলাদা আলোচনা করবো। আবারও বলি, সকল সাবজেক্টই কিন্তু নাউন, কিন্তু সকল নাউন কিন্তু সাবজেক্ট না। কেন না সেটা আমি আপনাদেরকে পরে আরেকদিন বুঝিয়ে দিব। ধরেন আমি যদি এখানে আরো কিছু জিনিস দিতাম, সেক্ষেত্রে তখন সবটা মিলে সাবজেক্ট হতো, সবগুলো মিলে কিন্তু নাউন আকারে হতো না, বুঝতে পেরেছেন? আমি সেটা পরে আরো বলবো। তো যা হোক, এটা গেল। এখন তাহলে বোঝাই যাচ্ছে যে এটা এখানে নাউন আকারে কাজ করছে। এই সেম জিনিসটা ভার্বও হয়। দেখেন কিভাবে হয়। আমরা একটা মজার প্রবাদ বাক্য বলি না, নিজের চরকায় তেল দাও বা নিজের চরকায় তেল দাও, ওইটা অয়েল ইওর ওন মেশিন। একটু খেয়াল করে দেখেন, অয়েল ইওর ওন মেশিন, আমি যদি বলি এটা বাদ দিয়ে ইওর ওন মেশিন, এটা কিন্তু হয় ইওর ওন মেশিন, তোমার নিজের মেশিনে, কিন্তু সেখানে কিন্তু কোনো ভার্ব নাই, কোনো ভার্ব নাই, দেখেন না আছে কোনো ইজ, না আছে কোনো কোনো কিছু নাই। তাহলে আছে তো শুধু এইটুকু প্লাস, যদি আগেও বলেছি কোনো ওয়ার্ড পার্সোনাল হিসেবে ব্যবহৃত হওয়ার সময় যদি সেটা প্রথমেই বসে এবং সেখানে যদি আর কোনো ভার্ব না থাকে, এবং সেটা যদি ওই বাক্যে আর কোনো ভার্ব না উপস্থিত থাকা অবস্থায় ওটা যদি ওইভাবে বসে প্রথমে, তাহলে ওইটাই হচ্ছে সেই ইম্পারেটিভ বাক্যের কাজ করে এবং ওই ওয়ার্ডটাই সেক্ষেত্রে ভার্বের কাজ করে, এবং এখানে কিন্তু তাই হচ্ছে, নিজের চরকায় তেল দাও, বুঝতে পেরেছেন? এখানে ওয়াইলটা সেক্ষেত্রে ভার্বেরই কাজ করেছে। কিন্তু আমরা অনেক সময় বলি না যে ভাই আমি ফেসবুকিং করি, বা ধরেন ভাই আমি ফেসবুক চালাই, সেক্ষেত্রে লাইনটা হওয়ার কথা ছিল এরকম, আই ডু ফেসবুকিং, একটা বিষয়, অথবা আই এম ফেসবুকিং, অথবা আই ফেসবুক এভরিডে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আই ডু ফেসবুকিং যখন আমি বলেছি তখন এটা হয়ে গেছে ভার্ব, এটা হয়ে গেছে নাউন। আই এম ফেসবুকিং যখন বলেছি এটা হয়ে গেছে ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। তেমনি আই ফেসবুক এভরিডে, আমি প্রতিদিন ফেসবুক চালাই, তখন এটা আবার হয়ে গেছে ভার্ব। বিষয়টা আরো অনেক বিষয়, জটিল বিষয়। আমার মনে হয় আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু ডু ফেসবুকিং এটা ভার্বের কাজ করছে, এটা কিন্তু তখন জেরান্ডের কাজ করছে, তারা নাউন হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা কিন্তু যেহেতু এম আসছে অক্সিলারি ভার্ব, তারপর আবার সেম শব্দটাই কিন্তু তখন ভার্ব আকারে ব্যবহৃত হয়েছে। আর এই জায়গাটা তো ফেসবুক নিজেই আছে, কিন্তু সেটা তো নাউন হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন, আই ফেসবুক এভরিডে, ফেসবুক বাদ দিয়ে দেন, কোনো ভার্ব নাই, তাহলে এটা কি? এটাই ভার্ব। এইভাবে কিন্তু আমি এটা ফেসবুকটা বুঝালাম, এভাবেও কিন্তু প্রত্যেকটা পার্সন স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট পার্সন স্পিচে ব্যবহৃত হতে পারে। আমি চেষ্টা করেছি আমার ক্লাসে খুবই অল্পের ভিতরে আপনাদেরকে অন্তত কিছুটা জিনিস বোঝানোর। নেক্সট ক্লাসে আবারও আমি সেই জিনিস কিছুটা আরো বুঝাবো। এর পরবর্তীতে আমি চলে যাব আমার পার্সোনাল স্পেসের প্রত্যেকটা ধাপ ধাপ বাই বাই করে করে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো, যে প্রথম শুরু করবো নাম দিয়ে,
নাউনের পরে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলোই আমি করাবো আপনাদের ইনশাআল্লাহ। তো আরেকটা ক্লাস আমি নিব এরপরে, সেই ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো। আপনারা থাকবেন আশা করি। প্লাস আজকের ক্লাসে যে সমস্যাগুলো আছে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন তাহলে। আমার মনে হয় আপনাদের অনেকটা উপকার হলো আজকে ক্লাস দিয়ে। তো ফি আমানিল্লাহ, আপনাদের চাকরির প্রস্তুতি ভালো হোক, চাকরি আপনারা সবাই চাকরি পান সেটাই আমি দোয়া করি। অনেক অনেক পোস্ট আসতেছে, আমার মনে হয় আপনারা পাবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই তো সমস্যা, মনোনত আছেন তিনি, আমি আমার সাথে যদি থাকেন আমার বিশ্বাস তার হুকুমে হয়তো আমার দ্বারা আপনাদের কিছু হলেও উপকার হতে পারে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে আমার ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।